31 মার্চ রোববার রাত 8টায় খালেদ মদিনা টেলিস্পেকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। বনানীর এফআর টাওয়ার ব্যবহারে কমপক্ষে 5 মাসের অপেক্ষা, মালিক ফারুক ও তাজবির রিমান্ডে। রাজধানীতে ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করতে কাল মাঠে নামছে রাজুকের 24 টিম, কাউকে ছাড় নয়। গুলশান ডিসিসি মার্কেট বহুতল করার ঘোষণা, প্রয়োজনে আইনি লড়াই চালাবে কর্পোরেশন। হঠাৎ ঝড়ে রাজধানীর বেশিরভাগ এলাকা এখন বিদ্যুৎহীন। এ নিয়ে কথা বলতে আমাদের সাথে সহকর্মী হাসান মিসবা আছেন। মিসবা, আমরা আপনার কাছ থেকে শুনছিলাম যে ঝড়ে রাজধানীর বেশিরভাগ জায়গায় বিদ্যুৎহীন হয়ে পড়েছে। বিদ্যুতের অবস্থা আসলে এখন কিরকম? বেশিরভাগ জায়গা বলতে আমরা আসলে কি বুঝি? কোন কোন জায়গায় বিদ্যুৎ সবচেয়ে বেশি সাফার করছে? আমরা তথ্য নিয়ে জেনেছি যে কারওয়ান বাজার এবং ধানমন্ডির কিছু এলাকা ছাড়া রাজধানীর বেশিরভাগ এলাকায় কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। হঠাৎ করে আজকে যে ঝড়ের কবলে পড়েছে রাজধানী সহ সারা দেশ, এবং এতে রাজধানীতে বিভিন্ন এলাকায় গাছ পড়ে যানজটেরও সৃষ্টি হয়েছে এবং ঝড়ের সঙ্গে কিন্তু বৃষ্টিও ছিল। সর্বোচ্চ বৃষ্টিপাত রাজধানীতে হয়েছে 74 মিলিমিটার। এরপরে রাজশাহী এবং সিলেটেও বৃষ্টি হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে যে এই ঝড় আরও 2-3 দিন হয়তো আরও থাকতে পারে। তো সার্বিকভাবে এই কালবৈশাখী বা এই ঝড়ের ফলে রাজধানী সহ সারা দেশেই কিন্তু ফসল সহ অন্যান্য রাস্তাঘাট এবং নানানভাবে ক্ষতির মুখোমুখি হয়েছে দেশ। বিদ্যুৎ বিভাগের যে জরুরি সহায়তা কেন্দ্র আছে সেইখানে কিছু জানা গেছে কিনা যে কখন নাগাদ এই বিদ্যুতের সরবরাহ বা সঞ্চালন স্বাভাবিক হবে, বা কি কারণে আসলে বিদ্যুৎ বন্ধ করে রাখা হয়েছে? সেটা কি কোনো যান্ত্রিক ত্রুটি, কোনো জায়গায় কি কোনো বৈদ্যুতিক যন্ত্রপাতির ক্ষয়ক্ষতি হয়েছে, নাকি ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুতের কোনো সঞ্চালন বা প্রবাহ লাইনের কোনো কিছু? এখন পর্যন্ত বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে যেটি বলা হয়েছে সেটি হলো যে রাজধানীতে যেসব এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে সেগুলো হয়তো অল্প সময়ের মধ্যেই সেগুলো ঠিক করা সম্ভব হবে, কিন্তু রাজধানীর বাইরে বিভিন্ন জায়গায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। গাছ পড়ে বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে, যার ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। এই জায়গাগুলো বিদ্যুৎ আসতে কিন্তু বেশ কিছুটা সময় লাগবে, কিন্তু রাজধানীতে বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক হইতে হয়তো আরও ঘন্টা 2 লাগবে। তো তারপরও রাজধানীর কাকরাইল এবং রমনা এলাকায় গাছ পড়ে এখানে সড়ক যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে, বিদ্যুৎ নানানভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো রাজধানীতে হয়তো আরও ঘন্টা 2 সময় লাগবে পুরো বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক হতে। আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি, আমরা ফিরছি কিছুক্ষণ মধ্যেই। রাজধানী ঢাকায় গুলশানে বনানীতে বহুতল ভবনে আগুনের পর গুলশানের ডিএনসিসি মার্কেটে আগুন, ছোট একটি আগুন আসলে ধানমন্ডিতেও লেগেছিল। এরকম একটি অবস্থার পরপর এই ঝড়, বৃষ্টি এবং বিদ্যুতের এই বিভ্রাট, এতে সাধারণ নাগরিকরা একটু আশঙ্কার মধ্যে রয়েছেন কিনা? হ্যাঁ, তা অবশ্যই, কারণ যে ঝড় রাজধানীতে আসলে আকস্মিকভাবে ঝড় শুরু হয়েছে। এখনই কিন্তু বৈশাখ মাস পড়েনি, কিংবা বৈশাখের যে কালবৈশাখী ঝড় বলা হয় সেটি আসলে আবহাওয়ার জলবায়ু পরিবর্তনের এটি একটি ফলাফল বলা যেতে পারে। তার ফলে রাজধানীতে কিন্তু আকস্মিকভাবেই ঝড় নেমেছে। যেমন পল্টনে আমরা দেখেছি যে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে ইট পড়ে একজন চা বিক্রেতা মারা গেছেন। একইভাবে পুরো রাজধানীতেই কোনো না কোনোভাবে ক্ষতি হয়েছে, জনজীবন বিপর্যস্ত হয়েছে। বিশেষ করে কাকরাইল এবং পল্টন এবং আমরা একটু বিদ্যুৎ বিভাগে এবং আবহাওয়া অফিসে কথা বলতে চেষ্টা করি যে আবহাওয়া অফিস আর জানাতে পারে কিনা যে এই ঝড়, কারণ আবহাওয়া অফিস ঝড়ের একটি পূর্বাভাস দিয়েছিল শুক্রবার দিনে। আজ শুক্র শনি পেরিয়ে আজ রোববার। আবহাওয়া অফিস যেরকম বলেছিল ঝড়ের আশঙ্কায়, তাতে এই ঝড়টির আরো একটু তীব্র হওয়ারও কথা ছিল। আমরা আবহাওয়া অফিসের সাথে একটু কথা বলে জানতে চাই যে এই ঝড়টি আসলে খুব মানে আরো তীব্র ঝড় অপেক্ষা করছে কিনা, তাদের পূর্বাভাস কি বলে। অন্যদিকে বিদ্যুৎ বিভাগের সাথে একটু কথা বলতে চাই। বিদ্যুৎ বিভাগের যে জরুরি বিভাগ রয়েছে তাদের কাছ থেকে একটু জানতে চাই যে সারা দেশের পরিস্থিতি বা ঢাকার পরিস্থিতি। আপনি যেরকম বলছিলেন যে 2 ঘন্টার মধ্যে 2 ঘন্টা হয়তো অন্তত লাগবে পরিস্থিতি স্বাভাবিক করতে, এই সময়ের মধ্যে বিদ্যুৎ বিভাগের লোকজন আসলে এগুলি ঠিক করতে পারছে কিনা। নাগরিক দুর্ভোগের কথা আপনি বলছিলেন মিসবা।
একটু আগেই কথা বলেছি আবহাওয়া অফিসে, তারা বলছিলেন যে তারা যে পূর্বাভাস দিয়েছিলেন আর সেটি অনুযায়ী আসলে একদিন বা দুদিন পরে এই আজকের কিন্তু ঝড় হলো। তারা বলছেন যে আগামী 2 দিন বা 3 দিন এই সারা দেশেই কিন্তু নানাভাবে ঝড় হতে পারে বা ঝড়ের কবলে দেশ পড়তে পারে, এবং যে গতিতে আজকে ঝড় হয়েছে তার থেকে আরও তীব্র গতিতে কিংবা ঝড়ো হাওয়া আর বয়ে যেতে পারে। তো আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী ঝড়ের সঙ্গে মাঝারি ধরনের বর্ষণের পূর্বাভাসও তারা দিয়েছে, এবং নদীবন্দরগুলোতে সতর্কতা জারি করেছে তারা। যেমন কাঠালিয়া, শিমুলিয়া নৌঘাটে এখন কিন্তু ফেরি চলাচল বন্ধ আছে। মিসবাহ, এই ঝড় এবং বিদ্যুৎ বিভ্রাটের মধ্যে আজ যেহেতু একটি অফিস দিন এবং 2 দিন সাপ্তাহিক ছুটির পরে আজ অফিস খুললো, এই সময় বা এই সময়ের একটু আগে, বিশেষ করে যখন ঝড়টি হলো তখন অফিস শেষ হয়েছে, অফিস ফেরত মানুষরা বাড়ি ফিরতে চেষ্টা করেছেন বা বাড়ি ফিরতে চেয়েছেন, তাদের আপনি সে সময় বাইরে ছিলেন, আপনি তাদের কিরকম দেখেছেন, তারা কিভাবে ফিরছেন, তাদের অসুবিধা হয়েছে কিনা পরিবহন পেতে? বা রাজধানীতে একটুখানি বৃষ্টি হলেই নানানভাবে জনজীবনে দুর্ভোগ নেমে আসে, তারই একটি চিত্র কিন্তু আজকেও ছিল। বৃষ্টি ছিল, তার সঙ্গে ঝড়। স্বাভাবিকভাবেই এখানে যারা ঘরে ফিরছিলেন এসব মানুষ কিন্তু মারাত্মক ধরনের সমস্যার মুখে পড়েছেন। যেমন ওই সময়টিতে তারা গাড়ি পাননি, কিংবা যে গাড়িগুলো, যে বাসগুলো যেখানে ছিল আর সেখানে ঝড়ের কবলে পড়ে তারা সেখানে অবস্থান করেছে। ফলে জনজীবনে একটি বিপর্যয় নেমে এসেছে কিন্তু ঝড়ের ফলে। পাশাপাশি যে বৃষ্টি ছিল, বৃষ্টির ফলে কিছু জায়গায় আমরা দেখেছি যে পানিও জমেছে। আর সবচেয়ে বেশি সমস্যা হয়েছে পল্টন এবং কাকরাইল এলাকায়, বিশেষ করে রমনা এলাকায় দেখেছি যে বিআরটিসি বাসের উপরে গাছ ভেঙে পড়েছে। ফলে ওই সময়টিতে তখন কিন্তু সেখানে যান চলাচল বন্ধ ছিল, এবং রাজধানীতে অনেক জায়গায় গাছ পড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন যেমনটি হয়ে গেছে, তেমনইভাবে যোগাযোগ ব্যবস্থাও কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেছে, যার ফলে যান চলাচল বিঘ্নিত হয়েছে। এবং পুরো রাজধানীতেই এই মুহূর্তে এখন পর্যন্ত রাজধানীবাসী কিন্তু তীব্র যানজটের কবলে আছেন। পাশাপাশি বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার ফলে পুরো রাজধানীতে একটি বলা চলে যে ভুতুড়ে পরিবেশ নেমে এসেছে এই মুহূর্তে। আজান মিসবাহ, আপনাকে ধন্যবাদ। আমরা একটি বনানীর আগুনে পোড়া ভবনটি ব্যবহারে অন্তত 5 মাস অপেক্ষা করতে হবে বলে জানিয়েছে রাজুকের তদন্ত কমিটি। এ নিয়ে কথা বলতে আমাদের সাথে সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আছেন। এই চট্টগ্রাম থেকে জনাব ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, আপনি জানেন যে ভবন নির্মাণে অনিয়ম ও অগ্নি নিরাপত্তা খতিয়ে দেখতে আগামীকাল থেকে রাজুকের 24টি দল মাঠে নামবে। আপনি মন্ত্রী থাকাকালে এই বিষয়গুলি সম্পর্কে আপনি কি পদক্ষেপ নিয়েছিলেন? বর্তমান কর্তৃপক্ষের এই পদক্ষেপ কতটা কাজে লাগবে বলে আপনি মনে করেন? আরেকটি বিষয় আপনাকে বলতে চাই, 1996 সালে ভবনটি অনুমোদন পেলেও 2001 সালে ভবনটি আসলে অনিয়মিতভাবে 23 তলা বর্ধিত করা হয়। তারপরে আপনি আরও মানে 2014 থেকে 2019 এই সময়টার মধ্যে আপনি আসলে পূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। এই সময় আপনার কানে বা আপনার চোখে এইসব বিষয় এসছে কিনা, রাজুক আপনাদের কিছু জানিয়েছে কিনা যে অনিয়মিতভাবে ভবনকে আসলে উঁচু করা হচ্ছে বা বাড়ানো হচ্ছে? জনাব ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। হ্যাঁ, আপনার সব কিছুর উত্তর একটাই, যে এটা রাজুকের এবং আমাদের একটা বিল্ডিং কোড আছে। এই কোড অনুযায়ী আপনার বিল্ডিং করতে হয়, এবং এই ভবনগুলা যখন উঁচু ভবন করা হয় তখন ফায়ার এক্সিট থাকে, এবং সেখানে সিঁড়ি দেওয়া হয়, সামনে পিছনে প্রশস্ত সিঁড়ি থাকে, এবং যত উঁচু ভবন আছে এটাতে বাধ্যতামূলকভাবে করা হয়। এবং এটা নিয়মটা অনিয়মে পড়ে গেছে রাজুকের, এবং রাজুকের ফিল্ড লেভেলে আমাদের অনেক অফিসার আছে, অথরাইজড অফিসার আছে। দে আর অল গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার অর আর্কিটেক্ট, এবং তারা কিন্তু জানে বিল্ডিং কোড কি, এবং বিল্ডিং কোডে কিন্তু যদি মানা হয় তাহলে কিন্তু এইসব অগ্নিকাণ্ড কোনোদিনও হতে পারে না। কারণ আমাদের যে ফায়ার এক্সিটের জন্য যে সিঁড়ির ব্যবস্থা করা আছে সামনে এবং পিছনে হাই রাইজ বিল্ডিংয়ে, সেগুলো এই বিল্ডিংয়ে নাই। এবং আমার মনে হয় যে কি চট্টগ্রাম, ঢাকা, মোস্ট অফ দ্য সিটিতে এইসব নিয়মকানুন অনেক ভবন মানে নাই। সুতরাং এখনই সময় যে আর যেন হত্যাকাণ্ড না হয়, আর যেন মানুষ পুড়ে না মরে, সেই জন্য এগুলা খতিয়ে দেখা, এবং খতিয়ে দেখে এগুলার আপনার
ইয়ে যে মানে ফায়ার এক্সিটগুলো করা উচিত এবং ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট রাখছে কিনা এটা দেখা উচিত। আর যে সকল ভবন 18 তলা করা নিয়েছে সেগুলো আবার 23 তলা করেছে, এগুলো কোনো অনুমতি আছে কিনা বা ওদের ফাউন্ডেশন ঠিক আছে কিনা, এগুলো তো রাজুকই দেখবে। এবং রাজুককে অ্যাকচুয়ালি সম্পূর্ণভাবে রাজুকের নিচের লেভেল থেকে উপর লেভেল পর্যন্ত সকলেই দেয়। এখানে মন্ত্রী যেই থাকুক না কেন, মন্ত্রী বা প্রধানমন্ত্রী বা সরকার যে সরকারই থাকুক না কেন, এই নিচু স্তরে গিয়ে এগুলো দেখার মানে খুবই কঠিন ব্যাপার। কিন্তু নিচু স্তরে দেখার জন্য সরকারিভাবে তাদের অফিসারও আছে, কর্মচারীও আছে, কর্মকর্তাও আছে, এবং তারা এগুলি অবহেলা করে। যেরকম ধরেন একটা ভবন যখন আপনার নকশা পাস করা হয়, বলা হয় ফুটপাথ থেকে 5 ফুট দূরে এই ভবনটা করার জন্য। কিন্তু আপনি যদি দেখেন ঢাকা, চট্টগ্রাম, বড় বড় শহরগুলোতে কোন একটা ভবন আপনার কটা ভবন পাবেন যে ফুটপাথ থেকে 5 ফুট দূরে? আর সেটব্যাক যেটা রাখা হয়, আমি যা দেখলাম যে বনানীতে সকল বিল্ডিং, যেটা একটা বিল্ডিংয়ের সাথে একটা ভবনের সাথে আরেকটা ভবনের আপনার ফাঁক হলো 2 ফিট থেকে 3 ফিট বা 2 ফিট, যেখানে কোনো লোক উঠতে পারবে না, ফায়ারম্যান উঠতে পারবে না। আপনি নিজে কনস্ট্রাকশনের সাথে অনেক জড়িত, আপনার ট্রেনিং, এবং আপনি একজন এই ব্যাপারে একজন বিশেষজ্ঞ আমি বলতে চাই, মন্ত্রী ছাড়াও। আপনি বলছেন যে বিল্ডিং কোড মানা হলে, জনাব মোশাররফ হোসেন, আপনি বলছেন যে বিল্ডিং কোড মানা হলে এইসব অগ্নিকাণ্ড কখনো হতো না। এই ব্যাপারটি আসলে আমরা সবারই স্মরণ রাখা উচিত। কিন্তু আমি আপনাকে প্রশ্ন করতে চাই জনাব মোশাররফ হোসেন, এই বিল্ডিংগুলি 20, 23, 25 বছর ধরে ঢাকা শহরে আছে, খোদ বনানীতে আছে, আরো অনেক গুরুত্বপূর্ণ জায়গা আছে। আমি যদি প্রশ্ন করি এই বিল্ডিংগুলি এরকম হতে পারলো কার আশকারায়, এইটি যদি আপনি একটু আমাদের বলেন যে হ্যাঁ রাজুকে যারা ফিল্ড লেভেল অপারেটর আছে। জি, এটা আশকারা তো কিছুই নাই। এটা কথা বলছে কি যে রাজুক যদি তার নিয়ম মাফিক যদি মানে, এবং রাজুকের চেয়ারম্যান থেকে আরম্ভ করে সবাই যদি, এবং বিল্ডিং কোডগুলো কি আছে না আছে, তাদের একটা বিল্ডিং কোডের বই আছে, এই বইটা যদি পড়ে যদি সবাই যদি মানে, তাহলে একটা সুন্দর শহর আমরা গড়ে তুলতে পারি। কিন্তু আমরা এগুলা কিছুই দেখি না। আমরা পাস করি একটা, বিল্ডিং করে আরেকটা। আপনি দেখেন প্রত্যেকটা বিল্ডিং, যারা পাওয়ারফুল ম্যান, যারা যারা শক্তিধর লোক, তারা কিন্তু কিছুই মানে না। আমি নাম বলবো না, এমন এমন আছে যে আপনার ফুটপাতের উপরেও আপনার ভবন চলে গেছে। দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারের জন্যই নয়, আপনি আওয়ামী লীগের 2 মেয়াদে মন্ত্রী ছিলেন। আমি জানতে চাই যে আপনি যাদেরকে পাওয়ারফুল লোক বলছেন, আপনি এর আগেও কিন্তু এগুলি বলেছেন যে কারা এগুলি মানে না, এটি কিন্তু আজকে নতুন নয়। আপনার থেকে পাওয়ারফুল আসলে কারা? তারা মানে তাদের কি জনপ্রিয়তা, জনভিত্তি, টাকা পয়সা কোন দিক দিয়ে আপনার চেয়ে বেশি তারা আসলে? নো, আমি চেষ্টা করেছি, এবং এখন সময় এসেছে এগুলি, এই যে ধরেন এই যেটা ভবনটা পুড়লো, তার সিঁড়ি আছে একটা, সিঁড়িও তারা আপনার স্টোর রুম হিসেবে ব্যবহার করছে। এই যে এগুলি আপনার রাজুকের ইন্সপেক্টর এগুলি দেখা উচিত, এবং রাজুক সার্বজনিকভাবে এরিয়া ভিত্তিক তাদের কিন্তু অফিসার আছে, এবং দে শুড লুক আফটার অল দিস থিংস। এগুলি আমি মন্ত্রী থাকাকালীন বারবার তাদেরকে বলেছি বিল্ডিং কোড মানার জন্য। বারবার বলেছি যখন একটা বিল্ডিং আপনার নকশা পাস হয়, যখন তারা সেখানে ফাউন্ডেশন দেয়, তোমরা সেখানে থাকা প্রয়োজন আছে। কিন্তু ইট ইজ নট পসিবল ফর এ মিনিস্টার অর যে সরকারি গঠন করা হোক, বা প্রধানমন্ত্রী বা মন্ত্রী পরিষদ, তারা গিয়ে সেখানে এগুলো করতে পারবে না। যারা দায়িত্বপূর্ণ লোক আছে, যারা তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, তাদের দায়িত্ব এগুলো দেখার। তারা যদি দায়িত্ব অবহেলা করে, তাহলে তো সেখানে এত বড় শহরে, এত বড় দেশে আপনার সব মন্ত্রী তো আর 1 লক্ষ চোখ নেই দেখার জন্য। জিনিস দেখবে কে? যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা দেখবে। রাইট। জনাব ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, আমরা একটা বিরতি দিব। বিরতির পর যখন ফিরবো, আপনার কাছে জানতে চাইবো যে স্পষ্ট আপনার কথা, এটা আমরা একটা খুব ভালো মেসেজ পেলাম যে অনেক সময় রাজুক আসলে আপনারা ভবন যে নকশা অনুমোদন করেন,
রাজুক যে নকশা অনুমোদন করে অনেকে সেই নকশা মানে না বা নকশার বাইরে অনেক কিছু করে, তাদের জন্য আপনি আসলে কি শাস্তি দাবি করেন? আপনি একজন সংসদ সদস্য বটে, তাই তাদের আসলে কি শাস্তির মুখে আনা উচিত? আপনি নিজে বা আপনার পরিবার উদ্যোক্তাও বটে, আপনার নিজেও আপনি অনেকগুলি বিল্ডিং বানিয়েছেন, এগুলির কোনোগুলির ক্ষেত্রে আপনি রাজুক বা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নিয়ম আপনি ভেঙেছেন কিনা, ভাঙা দরকার হয়েছে কিনা? মানে একটা ব্যবসায়ী সফল হতে হলে তাকে এই নিয়ম ভাঙতেই হয় কিনা সেটি আপনি আমাদের একটু জানাবেন। আপনি নিয়ম ভাঙেন নাই, অথচ আপনার কথা শোনার পরেও অন্য নিয়ম ভেঙেছে, সেটি কি করে হলো সেটি আপনি আমাদের একটু বলবেন। আমরা বিরতি নিয়ে ফিরছি। ত্রুটিপূর্ণ ভবন ও রাজুকের দায় নিয়ে কথা বলতে সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আছেন আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে। জনাব ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, আমরা বিরতির আগে আপনার কাছ থেকে জানতে চাইছিলাম যে আপনিও তো অনেক কনস্ট্রাকশনের সঙ্গে জড়িত, আপনার ব্যক্তিগত ব্যবসা, পারিবারিক ব্যবসার ক্ষেত্রে আপনার অনেক বিল্ডিং বানাতে হয়, বিল্ডিং বানানোর সময় নকশা কি বলে নকশায় বিচ্যুতি ঘটাতেই হয় কিনা একজন ব্যবসায়ী হয়ে সফল ব্যবসা করতে হলে? আর একটি বিষয় হচ্ছে, যারা আপনাদের কথা বা আপনার কথা না শুনেও যারা এটি করেছে তাদের জন্য কি শাস্তির সুপারিশ বা দাবি আপনি করেন জনপ্রতিনিধি হিসাবে? জনাব ইঞ্জিনিয়ার মোশাররফ। আসলে 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 এটা মন মানসিকতার ব্যাপার, আসলে মন মানসিকতার ব্যাপার। আপনি ঠিকই বলছেন, আমি একটা উদ্যোক্তা। ধরেন আমি এখানে আগে আগ্রাবাদ হোটেল ছিল, এরপরে প্রথম আমরা একটা হোটেল করলাম পেনিনসুলা হোটেল, এবং আপনি দেখবেন যে জিইসির মোড়ে এবং সিডি এভিনিউতে যে ভবনটা হয়েছে ১৭ তলা, সেখানে আপনি আমার কথা ছিল ৫ ফিট, আপনার ছেলে যে ১৯ ফিট আরো এবং আপনার দেখবেন দেখি যে সেই উঁচু ভবনটায় সামনেও সিঁড়ি আছে, তটস্থ পিছনেও সিঁড়ি আছে। প্রত্যেকটা ফ্লোর থেকে যদি কোনো আনন্দ হয়, স্টুডেন্ট সিস্টেম তো আছেই, আবার যদি আনন্দ হয় প্রত্যেকেই আপনার পিছনে সামনে সিঁড়ি দিয়ে নাম, এটা তো পরিষ্কার। এগুলি হলো বিল্ডিং কোডের আপনার যে উঁচু খবর হলে এগুলা অত্যাবশ্যকীয় এবং এগুলো পরিষ্কার রাখতে হবে। এখানে যদি আপনার গোড়ার করেন সিঁড়িতে, তাহলে মানুষ কি করে যাবে? সুতরাং আমি বলতে চাই যেটা মন মানসিকতার ব্যাপার। যারা ব্যবসা করে বা যারা এসব ভবন করেছে তারাও দায়ী, এবং আমাদের রাজুকের যারা তত্ত্বাবধান করে তারাও দায়ী। সুতরাং আমি মনে করি যে এই বিষয়ে খতিয়ে দেখা উচিত, এবং ভবিষ্যতে যে আরেকটা জিনিস দেখবেন, আমি যা দেখলাম যে কামাল আতাতুর্কের যে বিল্ডিংগুলো আছে, একটা বিল্ডিং এর সাথে আপনারা দেখছেন কিনা জানি না, একটা ভবনের সাথে আরেকটা ভবন মাত্র ২ ফিট ৩ ফিট আপনার গ্যাপ আছে। এটা তো ঠিক না। আপনার একটা ফায়ারম্যান কি করে ভিতরে ঢুকবে আপনার অগ্নি নির্বাচন করার জন্য? একটা ভবনের হতে আরেকটা ভবন অন্তত ৮ ফিট থাকা হয়, ৭ ফিট থাকা হয়, ৭ ফিট বা ৬ ফিট থাকলে তো হয়, কিন্তু সেটাও তো চট্টগ্রামও নেই। কিন্তু এগুলি আমাদের অবহেলা। যারা অথরিটি আছে, অথরিটির লোক আছে, কিন্তু তাদের অবহেলার কারণে আজকে এই লোকগুলো মারা গেছে এবং ভবনগুলো শরীরভাবে হলো না। এবং আমি মনে করি এখন সময় এসেছে এগুলি খতিয়ে দেখার। মাননীয় মন্ত্রী এখন যেটি আছেন উনি সঠিক পদক্ষেপ নিয়েছেন এবং একটা টিম উনি পাঠিয়েছেন এটা দেখার জন্য। দেখে যেসব ভবন ব্যস্ত করিয়েছে আমি মনে করি সেগুলি আপনার দেখে ফেলা উচিত, এবং সেগুলি দেখে ফেলা উচিত, এবং সেগুলি যদি আপনি একবার শুরু করেন তাহলে দেখবেন যে অন্যরা সজাগ হয়ে গেছে। আপনি তাদের জন্য কি শাস্তির কথা, আপনি যখন পূর্তমন্ত্রী ছিলেন তাদেরকে শাস্তি দেওয়ার কথা আপনি ভেবেছিলেন কিনা? একটাই শাস্তি, শাস্তি হলো যে কি, যে যারা এসবে জড়িত আছে তাদেরকে তো শাস্তি দিতেই হবে। আর এখন যেসব ভবন ব্যর্থ ঘটিয়েছে উইদাউট এনি নোটিশ, এগুলাকে আপনার ভেঙে দেওয়া উচিত। জনাব ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, যদি আপনার একটা ভবনকে কয়েকটা ভবন ভাঙেন। হ্যাঁ জনাব মোশাররফ হোসেন, আমরা একটা ৩০ সেকেন্ডের বিরতি নিব। ৩০ সেকেন্ডের বিরতি নেওয়ার পর আপনার কাছে যখন ফিরবো, আপনি এই যে ভবনের শাস্তির কথাগুলি আপনি আমাদের আরেকটু পরিষ্কার করে বলেন। আরেকটা বিষয় আমরা একটু আপনাকে জানতে চাইবো যে আপনার বিবেচনায় যে ঢাকা বা চট্টগ্রামের মতো বড় শহরের শতকরা কত ভাগ ভবনকে আপনি আসলে ঝুঁকিপূর্ণ মনে করেন, এবং সেইটা থেকে আসলে মুক্তির উপায় কি, বা এই ঝুঁকি নিরসনের কি উপায়? আমরা একটা ৩০ সেকেন্ডের বিরতিতে আপনার কাছে ফিরছি। জনাব ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, জনাব ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, আপনার বিবেচনায় শতকরা কি পরিমাণ বিল্ডিং ঢাকা বা চট্টগ্রামে ঝুঁকিপূর্ণ রয়েছে বলে আপনি মনে করেন, এবং ঝুঁকি নিরসনে কি করা যেতে পারে?
ঝুঁকি বলতে আমি বলবো যে কি যে যারা বিল্ডিং কোড মানে নেই, এইটা আমার মনে হয় যে কি যে রেসিডেন্সিয়াল এরিয়াতেও বলেন আর আপনার কমার্শিয়াল এরিয়াতেও বলেন 80 to 85% তারা কেউ বিল্ডিং কোড মানে নেই। এবং রেসিডেন্সিয়াল এরিয়াতে এখন কমার্শিয়ালি আপনার কাজ চলতেছে, যেটা আমি অনেকটা বন্ধ করতে পেরেছি এবং করার উদ্যোগ নিয়েছিলাম, করেছিও। এখনও আপনার রেসিডেন্সিয়াল শুড বি রেসিডেন্সিয়াল, কমার্শিয়াল শুড বি কমার্শিয়াল। এখন এই যে আপনার জিনিসগুলা আর ভবনগুলা যেগুলো আছে, এগুলো এখনই সময় যে সেটব্যাক যেগুলো আছে এগুলা ন্যূনতম সেটব্যাক যেন থাকে। এটা আর আপনার যে যদি এখন থেকে ভাঙা শুরু হয় তাহলে অন্যরা সজাগ হয়ে যাবে। আমি এই বিষয়টি আপনার কাছে একটু জানতে চাইছিলাম যে আপনি যখন মন্ত্রী ছিলেন তখন এই উদ্যোগটি নিয়েছিলেন, আপনি এটি ঠিকই বলছেন যে কমার্শিয়াল জায়গা এবং রেসিডেন্সিয়াল জায়গা সেটি আলাদা হবে এবং ঢাকা শহরে একটি ম্যাপ করা হয়েছিল যে কোনটি কমার্শিয়াল কোনটি রেসিডেন্সিয়াল, কিন্তু পরে কিন্তু সেটি আর আপনি কন্টিনিউ করেন নাই এবং আপনি কিন্তু সেটি কাজটি শেষ করে আসেন নাই। এবং কেন শেষ করেন না, এটি কিন্তু আপনি মাঝামাঝি উদ্যোগ নিয়েছিলেন আপনার দায়িত্ব গ্রহণের, এই পর্বের দায়িত্ব গ্রহণের। আমি বলি যে আমি বলি যেগুলি ধরেন গুলশান এভিনিউ, মেইন এভিনিউ, এইটা কমার্শিয়াল হয়ে গেছে, সুতরাং আমরা এটাকে কমার্শিয়াল ডিক্লেয়ার করছি। যেরকম 111-এর সময় বনানী 11 নম্বর রোড যখন সেনাবাহিনী ছিল, যারা দায়িত্বে ছিল মহিউর আহমদ, তখন সেই সময় তারা 11 নম্বর রোডটিকে আমরা কমার্শিয়াল ডিক্লেয়ার করেছে। এরপরেও অনেকগুলো কমার্শিয়াল হওয়ার পরে আমরা কমার্শিয়াল ফি নিয়ে তাদেরকে জাস্টিফাই করে দিছি, কিন্তু কথা হলে দিকে যে আর যেন কমার্শিয়াল না হয় সেই ব্যবস্থা আমরা নিয়েছি, যে ভবিষ্যতে রেসিডেন্সিয়াল এলাকাতে যেন কমার্শিয়াল বিল্ডিং না হয় সেই ব্যবস্থা আমরা নিয়েছি। কিন্তু কথা হলো দিকে যে এইটা হয় না, যেখানে আপনার রেসিডেন্সিয়াল এরিয়া সেখানে যেরকম হলি আর্টিসান ওয়াজ in a residential area, but they run as a commercial area. তো সুতরাং এগুলি সব বন্ধ করতে হবে। বন্ধ না করলে আপনার ক্যারেক্টারিস্টিক থাকবে না। পৃথিবীর কোনো দেশে নাই যেখানে রেসিডেন্সিয়াল সেখানে রেসিডেন্সিয়াল, যেখানে কমার্শিয়াল সেখানে কমার্শিয়াল। এইটা ভাগ করে ফেলতে হবে এবং যত বড় শক্তিধর হোক না কেন এগুলা বন্ধ করতে হবে। কিন্তু আমরা তো দেখছি যে এটি মন্ত্রী পরিষদও কথাটি উঠেছিল এবং মাননীয় প্রধানমন্ত্রী সহ আপনারা সকল মন্ত্রী পরিষদ একমত হয়েছিলেন যে আপনার এই প্রস্তাবে যেটি আসলে করা হবে। কিন্তু এই কাজটি কিন্তু একটু শুরু হলেও আপনাদের আসলে পরবর্তীকালে বিভিন্ন রেসিডেন্সিয়াল এরিয়াকে বাণিজ্যিক এলাকা ঘোষণা দেওয়াতেই কাজটি শেষ হয়েছে। নতুন রেসিডেন্সিয়াল এরিয়া কে যে বাণিজ্যিক এলাকায় রূপান্তর সেটি আসলে বন্ধ করা যায় না। যে কোনো সময় যে কোনো একটা রেস্টুরেন্ট খুলে, যে কোনো সময় যে কোনো একটা স্কুল কলেজ ইউনিভার্সিটি খুলে কমার্শিয়াল ভাবেই সেগুলি ব্যবহৃত খুলতেছে। হ্যাঁ তো এখন আমাদের কথা দিকে যেগুলা হয়ে গেছে সেগুলোকে আমরা কমার্শিয়াল করছি, যেগুলো হয় নাই এগুলোকে আমরা আর করতে দিচ্ছি না, এইটা হলো কথা। আর যে সকল ভবনগুলা আপনার মানে ব্যত্যয় ঘটিয়েছে এখনই সময় এগুলো ভেঙে দেওয়ার এবং এখনই সময় এগুলোকে আপনার বন্ধ করা। আর সামনে আপনার যারা অথরাইজ অফিসার আছে এবং যারা আপনার ফিল্ড লেভেলের লোক আছে তারা অবশ্যই এগুলো দেখতে হবে যে আপনার প্ল্যান মতো ভবনটা হচ্ছে কিনা। আরেকটি বিষয়, এবার এফআর টাওয়ারে আগুন লাগার পরে খুব বেশি পরিমাণে কথায় এসছে, সেটি হচ্ছে যে আমাদের ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স তাদের আত্মরক্ষা, তাদের আত্মত্যাগ এবং তাদের কর্মনিষ্ঠা সম্পর্কে কেউ কোনো প্রশ্ন তুলছেন না। কিন্তু একটি বিষয় প্রশ্ন থেকেই যাচ্ছে যে তাদেরকে আরও বেশি ইকুইপড করা যেত কিনা, আমরা তাদেরকে ইকুইপড কম করছি কিনা, আমাদের প্রায়োরিটিতে তারা একদম পিছনে পড়ে আছে কিনা, এই ব্যাপারে আপনার বিবেচনা কি? আমরা আসলে উঁচু মই দেখছি না। আমি মনে করি তাদের যে ইকুইপমেন্ট আছে এটা সাফিসিয়েন্ট ইকুইপমেন্ট ছিল যদি তারা অ্যাক্সেস পেত। আমি তাকে বললাম ভবনের দুই দিকেই আপনার 2 ফিট জায়গা আছে, তারা কি করে ঢুকবে? এবং আপনার যে বিল্ডিংটা করছে সেই বিল্ডিংয়ের কোনো আপনার সিঁড়িগুলো আপনার দোনো সাইডে নাই এবং যদি 2 সাইডে যদি ফায়ার এক্সিট থাকতো, সিঁড়ি থাকতো, তাহলে আপনার তাদের জন্য সুবিধা হতো এবং অনেক লোককে বাঁচাতে পারতো। তারা তো অ্যাক্সেসে পাচ্ছিল না ওখানে ঢোকার জন্য। জনাব ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, এই যে বিল্ডিং কোডগুলা এগুলা
জি, বিল্ডিং কোডগুলির কথা আপনি বলছিলেন, কিন্তু আমরা এখন দেখছি যে বহুতল ভবন বিশিষ্ট যেসব তৈরি পোশাক শিল্পের কারখানা আছে, সেইখানে এই বহির্গমন সিঁড়ি বা ইমার্জেন্সি এক্সিট সেগুলি কিন্তু মেনটেন করা হচ্ছে, লোহার সিঁড়িগুলি যেগুলি বাইরে দিয়ে। এই যে একটি অভিজাত টাওয়ার, এফআর টাওয়ার 23 বছর ধরে দাঁড়িয়ে আছে সেখানে যে এই সিঁড়িগুলি এমনকি যেটা আসলে সচরাচর পায়ে চলার সিঁড়ি, সেগুলিতেও যে ব্লক করে রাখা হলো, এরকম তো নিশ্চয়ই ঢাকা শহরে আরো আছে, চট্টগ্রামে আরো আছে। এগুলো দেখতে হবে, এবং এগুলা দেখতে হবে। এগুলা সম্পূর্ণ আপনার এখন যে সার্ভে করার জন্য গণপূর্ত মন্ত্রী যে 24টা টিম পাঠাচ্ছে, এগুলো দেখে এগুলোকে নিশ্চিত করতে হবে যে সিঁড়ি আছে কিনা এবং সিঁড়িগুলো পরিষ্কার আছে কিনা, বা সিঁড়ি করতে হবে কিনা। করলে তাদেরকে বাধ্য করতে হবে করার জন্য। আমি লাস্ট প্রশ্ন, যেহেতু আপনিই বলছিলেন যে রাজুকে যারা ফিল্ড লেভেলের অপারেটর আছেন তারা অনেক ক্ষেত্রেই আপনার বা রাজুকের চেয়ারম্যানের বা রাজুকে যারা কর্মকর্তা আছে তাদের কথা শুনে বলে মনে হয় না, এক্ষেত্রেও তারা কথা শুনবেন কিনা, নাকি কোনো একটি উপঢৌকন ঘুষ? এটা মনে হয় না, তারা শুনেই না। তাহলে এই ক্ষেত্রেও তারা শুনবেন কিনা? শুনেই না। তারা এই ক্ষেত্রেও শুনবেন কিনা? তারা দেখেও দেখে না, তারা দেখেও দেখে না। না, দেখে নিশ্চয়ই দেখে, খুঁজে বার করে দেখেও দেখে না। না, মানে খুঁজে বার করে তারপর ঘুষ খায় নিশ্চয়ই দেখে। এখন রাজুকের চেয়ারম্যানও তো একটা চেয়ারে বসে আছে, সেও তো আপনার সারা ঢাকা শহরে প্রতিদিন ঘুরে আপনি করতে পারবে না। হয়তো মানে সপ্তাহে একবার ঘুরতে পারে, বা মন্ত্রী মাসে একবার ঘুরতে পারে, দেখে বলবে। তো এটা বলার পরে তো এটা আপনার এক্সিকিউট করতে হবে। কিন্তু এইটা মনিটরিং এবং সুপারভাইজিং এর কোনো ইন্টারন্যাশনাল সিস্টেম নাই যেভাবে এটার মনিটরিং বা সুপারভাইজিং করে। তাহলে তো চীনের মতো দেশ আর কেউ শাসন করতে পারতো না, কারণ 150 কোটি 200 কোটি লোককে করে দেবে। অফকোর্স আমাদের রাজুকের সিস্টেম আছে এবং মন্ত্রণালয়ের সিস্টেম আছে, কিন্তু সিস্টেম থাকলে কি হবে? সিস্টেম লস হলে তো সিস্টেম থেকে কোনো লাভ নেই। এবং এই সিস্টেমের মধ্যেই সমস্যা আছে বলে আপনি মনে করছেন? সিস্টেমের মধ্যেই সমস্যা আছে বলে আপনি মনে করছেন? হ্যাঁ, সিস্টেম লস হয়। হ্যাঁ, অনেক ধন্যবাদ জনাব ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সাবেক গৃহ ও গণপূর্তমন্ত্রী, চট্টগ্রাম থেকে আমাদের সাথে কথা বলছিলেন। রাজধানীর বাইরে বহুতল ভবনে অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে কথা বলতে আমাদের সাথে বগুড়া থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার বজলুর রশিদ আছেন, এবং সিলেট থেকে সহকর্মী আছেন মঞ্জুর আহমেদ। জনাব বজলুর রশিদ, ঢাকায় একাধিক অগ্নি দুর্ঘটনার পর অনেকে এই কথা বলছেন যে বিল্ডিং কোড মেনে বিল্ডিং বানানো হচ্ছে না ঢাকায়, তার জন্য বেশিরভাগ ভবন থেকে যাচ্ছে ঝুঁকিপূর্ণ। সাবেক পূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এইমাত্র আমাদের জানালেন যে 80 থেকে 85 ভাগ তার বিবেচনায় বিল্ডিং কোড মানে না। বগুড়ার অবস্থাটা কি? বগুড়ার বিল্ডিংগুলি বিল্ডিং কোড মানেন কিনা যারা বিল্ডিং তৈরি করছেন তারা? ধন্যবাদ। বগুড়াতে সেম ঘটনা, যারা বিল্ডিংয়ের প্রথমে অনুমোদন নেয়, অনুমোদন নিয়ে দেখা যায় যে 6 তলা বা 7 তলা অনুমোদন নিলেও আমরা সরেজমিনে পরিদর্শন করে দেখি যে তারা 10 তলা 11 তলা করে ফেলেছে। পাশাপাশি আপনার বিল্ডিং কোড অনুযায়ী যে তারা ছাড়পত্র নিয়ে বিল্ডিং করবে, তারপর যখন ভবনে বসবাস করবে তখন অকুপেন্সি সার্টিফিকেট নেওয়ার কথা। আজ পর্যন্ত বগুড়াতে 70 থেকে 80টা আমরা ছাড়পত্র দিয়েছি, কেউ অকুপেন্সি সার্টিফিকেট নেয় না আর কি। অকুপেন্সি সার্টিফিকেট দ্যাট মিনস বিল্ডিং হওয়ার পর তারা যখন বিল্ডিংয়ে বসবাস করবে, সেই বসবাসের জন্য ফায়ার ব্রিগেডের কাছে আবার অনুমতি নেবে, আজ পর্যন্ত নেয়নি। দ্বিতীয় কথা, যেন বগুড়াতে আমাদের সক্ষমতা হলো 5 তলা 6 তলা 7 তলা 8 তলা করতে, কিন্তু বগুড়াতে 20 তলা পর্যন্ত ভবন আছে। সেক্ষেত্রে আমার 20 তলা ভবনে আগুন লাগলে আমাদের জন্য নির্বাপন করা কঠিন হবে। আর পাশাপাশি বগুড়ায় 20 তলা ভবন রয়েছে, কিন্তু আপনাদের মানে কত তলা পর্যন্ত আপনারা পৌঁছাতে পারবেন যদি অগ্নিকাণ্ডের ক্ষেত্রে? অগ্নিকাণ্ডের ক্ষেত্রে আমরা সাধারণত 5 তলা 6 তলা 7 তলা পর্যন্ত করতে পারি। অনেক ক্ষেত্রে আমরা আমার জীবনের ঝুঁকি নিয়ে আমরা 8-10 তলা পর্যন্ত আমরা নির্বাপন করি। তার মানে 20 তলা ভবনটি তো খুবই ঝুঁকিপূর্ণ, এটি বলতেই হবে। বগুড়া শহরের সবচেয়ে বড় জি, অবশ্যই ঝুঁকিপূর্ণ, আমাদের নির্বাপনের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ। এবং বগুড়া শহরের অধিকাংশ ভবনে কোনো অগ্নি নির্বাপক যন্ত্র, স্থায়ী অগ্নি ব্যবস্থা, হাইড্রেন, স্প্রিংলার, রাইজার কোনো কিছু নাই, কোনো বিল্ডিংয়ে নাই। বগুড়ার সম্ভবত 1টা বা 2টা বিল্ডিংয়ে এরকম আছে, আর কোনো বিল্ডিংয়ে আমরা প্রায় 70 থেকে 80টা ভবনে ছাড়পত্র দিয়েছি, কিন্তু তারা সেই বিল্ডিং অনুযায়ী সে তারা মানেনি আর কি। আর বগুড়া শহরের সবচেয়ে বড় সমস্যা হলো যখন কোনো দুর্ঘটনা বা অগ্নিকাণ্ড ঘটে আমরা পানি পাই না। বগুড়াতে কোনো সোর্স নেই, পানি কোনো উৎস নেই। যে 2-1টা পুকুর ছিল সেগুলো ভরাট করে ফেলছে। আজ থেকে 5-7 বছর আগে ডিসি অফিসে মিটিং হয়েছিল যে বগুড়া শহরে 5টা আন্ডারগ্রাউন্ড রিজার্ভার নির্মাণ করা হবে, কিন্তু আজ পর্যন্ত করা হয় না আর কি।
আমরা মনে হয় জনাব বজলুর রশিদ আপনি এই বিষয়টি পরিষ্কার করে বলেছেন। আমি জানি না কর্তৃপক্ষ এই বিষয়ে আসলে মনোযোগ দিবেন কিনা। অন্যদিকে মনজুর আহমেদ রয়েছেন আমাদের সিলেট থেকে। মনজুর, সিলেটে ভবন নির্মাণে আসলে বিল্ডিং কোড মানা হচ্ছে কিনা, সিলেটের ভবনের ঝুঁকি কি পরিমাণ অগ্নিকাণ্ডের ক্ষেত্রে যদি আমি বলি? বলাই যায় ফায়ার সার্ভিসের যে ছাড়পত্র নিতে হলে তাদের 29টি শর্ত আছে। এই শর্তগুলো কিন্তু সিলেটের একটি রুলিংও নাই যে এই পুরোপুরি 29টি শর্ত তারা পূরণ করতে পেরেছেন। তো সেক্ষেত্রে আমরা ফায়ার সার্ভিসের সাথে কথা বলেছিলাম, তারা যেটা বলেছেন যে তারা বিভিন্ন সময় এইসব ভবন মালিকদের সাথে তারা ভবনগুলো পরিদর্শন করে এবং মালিকদের অগ্নি নির্বাপন ব্যবস্থাগুলো যাতে যথাযথভাবে তারা সম্পন্ন করে সে বিষয়ে তাদেরকে তাগিদ দেন, কিন্তু তারপরেও কিন্তু ভবন মালিকরা এই বিষয়ে তাদেরকে সহযোগিতা করেন না। ওকে, এই বিষয়ে মনজুর আপনাকে ধন্যবাদ। আমি জনাব বজলুর রশিদের কাছে আবার একটু ফিরতে চাই। জনাব বজলুর রশিদ, সিলেটের সবচেয়ে সুউচ্চ ভবনের কয়তলা ভবন রয়েছে এবং এরকম ভবন কতগুলি রয়েছে যেগুলি 15, 16, 20 তালা? সিলেটটা বগুড়া, না, আপনার কাছে জানতে চাই জনাব বজলুর রশিদ। বগুড়ায় জি, বগুড়াতে আপনার 22 তলা পর্যন্ত ভবন আছে। ওকে, 22 তলা, এরকম 22 তলা ভবন আছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় 22 তলা, 15 তলা, 16 তলা, এরকম গোটা 10 বিল্ডিং কি রয়েছে? 20 তলার 10টা নাই, তবে মানে বেশ কয়েক 5-7টা বিল্ডিং আছে যারা মানে 18 তলা, 15 তলা, 20 তলা পর্যন্ত আছে আর কি। এই সব ভবনগুলি কি মূলত আবাসিক ভবন? মানে আবাসিক হিসেবে তার ছাড়পত্র নিয়েছে, কিন্তু অনেক ভবনে দেখা যায় যে আবাসিকের ছাড়পত্র নেওয়ার পরেও তারা সেখানে রেসিডেন্সিয়াল ছাড়পত্র নেওয়ার পরেও তারা সেখানে তারা আপনার রেস্টুরেন্ট ব্যবহার করছে, তারা হাসপাতাল হিসেবে ব্যবহার করছে। কোনো ভবনে মানুষ থাকে, কোনো ভবনে হাসপাতাল, এগুলো মানে বিল্ডিং কোড অনুযায়ী তারা এটা করতে পারে না আর কি। জনাব বজলুর রশিদ, আমাদের যে ঢাকার বাইরে যে ফায়ার সার্ভিসের যে সক্ষমতা, সেগুলি ক্ষেত্রে বেশিরভাগই ক্ষেত্রেই কিন্তু তারা 5-6 তলা পর্যন্ত পৌঁছতে পারে। মানে যেখানেই সুউচ্চ ভবন হচ্ছে ঢাকার বাইরে, সেগুলি কি ঝুঁকিপূর্ণ থাকছে ঢাকা চট্টগ্রামের বাইরে? অবশ্যই ঝুঁকিপূর্ণ থাকবে, কারণ আমাদের সক্ষমতা বিশেষ করে মফস্বল এলাকায়, মফস্বল জেলাগুলোতে আমরা 5 তলা 6 তলা মধ্যে আগুন নির্বাপন করতে পারি। কোনো কোনো ক্ষেত্রে আমরা জীবনের ঝুঁকি নিয়ে সিঁড়ি দিয়ে আমরা উঠে বুঝতে পারছি। জনাব বজলুর রশিদ, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ মনজুর আহমেদ। আপনাকেও এই ছিল আজকের রেডিও স্পিকে আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।